গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন চলছেই ২৪ ঘন্টায় আরো ৮৮ ফিলিস্তিনির মৃত্যু। তেল আবিবের বর্বরতার কথা বলতে গিয়ে জাতিসংঘের ফিলিস্তিনি দূতের কান্না। Remember us. ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভাঙলে পাল্টা জবাবের হুঁশিয়ারি হিজবুল্লাহর এইচআরএফ এর। মামলায় এক ইসরায়েলি সেনার বিরুদ্ধে তদন্তের নির্দেশ ব্রাজিলের আদালতে। চীনের হারবিনে চলছে ঐতিহ্যবাহী আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল। বরফের ভাস্কর্যে ফুটিয়ে তোলা হয়েছে দেশের ঐতিহ্য ও কৃষ্টি। দর্শক আমন্ত্রণ যমুনা আইডিয়াসকে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছে আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। গাজা জুড়ে ২৪ ঘন্টায় ইসরায়েলি আগ্রাসনে আরো ৮৮ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। উপত্যকার উত্তরে গাজা সিটিতে হামলায় কমপক্ষে ১৭ জনের প্রাণ গেছে, যার মাঝে ১১ জন একই পরিবারের সদস্য। তালিকায় রয়েছে ৭ শিশু। উদ্ধারকর্মীরা বলছেন গাজা সিটির বিভিন্ন স্থানে বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়ে আছেন অনেকেই। এদিকে উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরেও তাণ্ডব চালিয়েছে ইহুদি সৈন্যরা। এতে প্রাণ গেছে ৫ ফিলিস্তিনির। প্রায় ১৫ মাসের আগ্রাসনে উপত্যকায় প্রাণহানি ৪৬,০০০-এর কাছাকাছি, আহত ১ লাখেরও বেশি। ইসরায়েলি আগ্রাসনে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা দিতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন গাজার চিকিৎসক মাহমুদ আবু নুজাইলা। নিশ্চিত মৃত্যু বুঝতে পেরে হাসপাতালের বোর্ডে লিখে গিয়েছিলেন আবেগঘন এক বার্তা। গাজার হাসপাতালগুলোয় ইসরায়েলি বর্বরতার কথা বলতে গিয়ে জাতিসংঘের অধিবেশনে নুজাইলার সেই বার্তা স্মরণ করে অঝরে কাঁদলেন ফিলিস্তিনের দূত রিয়াদ মনসুর। ২১ নভেম্বর ২০২৩ গাজার আলাউদা হাসপাতালে জীবন বাজি রেখে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা দিচ্ছিলেন চিকিৎসক মাহমুদ আবু নুজাইলা। সেখানেই বিমান হামলায় হারাতে হয় প্রাণ। মৃত্যুর আগে হাসপাতালের একটি বোর্ডে তার লিখে যাওয়া হৃদয়স্পর্শী বার্তা কাঁদিয়েছিল গোটা বিশ্বকে। এখন উপত্যকার হাসপাতালগুলোয় চলছে তেল আবিবের তাণ্ডব। নিরাপত্তা পরিষদের বৈঠকে সেই নির্মমতার কথা বলতে গিয়ে ডাক্তার নুজাইলাকে স্মরণ করলেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি দূত রিয়াদ মনসুর। পরে শোনান নুজাইলার লিখে যাওয়া শেষ কথাগুলো। এ সময় আবেগ আপ্লুত হয়ে কান্নায়ও ভেঙে পড়তে দেখা যায় তাকে। ডাক্তার মাহমুদ আল আউদা হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় নিহত ডাক্তার মাহমুদ আবু নুজাইলা অনেক মাস আগে হাসপাতালের হোয়াইট বোর্ডে একটি বার্তা লিখেছিলেন। আমি সেই বার্তাটি আজ তুলে ধরতে চাই। যে শেষ পর্যন্ত টিকে থাকবে গল্পটা সেই বলবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের মনে রেখো, আমাদের মনে রেখো। ফর প্ল্যানিং সার্জারি। মানুষের সেবায় জীবন বিলিয়ে দেয়া গাজার সুপারহিরোদের কাছে ফিলিস্তিনিরা ঋণী থাকবে বলে মন্তব্য করেন রিয়াদ মনসুর। আক্ষেপ নিয়ে বলেন, গাজাবাসীর জীবন বাঁচানোর দায়বদ্ধতা পুরো বিশ্বেরই, যা পালন করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন উপত্যকার চিকিৎসকরা। গাজার একের পর এক হাসপাতালে আগ্রাসন চালানোর পর চলমান টার্গেট কামাল আদওয়ান। হাসপাতালটিতে নেতানিয়াহু বাহিনীর নৃশংসতার স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। ইসরায়েলের দাবি, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো সামরিক কাজে হাসপাতালকে ব্যবহার করে। তবে অভিযোগ প্রমাণের জন্য পর্যাপ্ত তথ্য প্রমাণ দিতে পারেনি তারা। হাসপাতালগুলোই ইসরায়েলের সকল হামলার স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানাচ্ছি আমি। জাতিসংঘের অধিবেশনে আবারও কামাল আদওয়ান হাসপাতালে নিজেদের আগ্রাসনের পক্ষে সাফাই গিয়েছেন ইসরায়েলি প্রতিনিধি। এমনকি হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া হামাসের সাথে জড়িত বলেও অভিযোগ তোলেন তিনি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
ইসরায়েলের রাজধানী তেল আবিবে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সাথে ঘটেছে পুলিশের ব্যাপক সংঘর্ষ। শনিবার রাতে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেন কয়েকশো আন্দোলনকারী। ন্যায় মহাসড়কে অবস্থান, এ সময় পুলিশ তাদের বাধা দিলে ঘটে সংঘর্ষ। বিক্ষোভকারীরা গাজা যুদ্ধের অবসান এবং জিম্মিদের মুক্তির দাবি তোলেন। এ সময় নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিও ওঠে। গাজায় আগ্রাসন শুরুর পর জিম্মিদের মুক্তির জন্য যুদ্ধবিরতি চুক্তির দাবিতে নিয়মিত বিক্ষোভ হচ্ছে। ইসরায়েলিদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ অভিযোগ আন্দোলনকারীদের। ব্রাজিলে অবস্থানরত এক ইসরায়েলি যুদ্ধাপরাধীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির আদালত। বেলজিয়াম ভিত্তিক সংগঠন হিন্দ রাজাব ফাউন্ডেশন HRF এর করা অভিযোগের ভিত্তিতে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। ইউভাল ভাগদানি নামের ওই সেনাকে ব্রাজিল থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তথ্য প্রমাণ ধ্বংসের চেষ্টা করছে তেল আবিব, এমন দাবি HRF এর। গাজায় নির্বিচার বোমাবর্ষণ, নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর এমন নৃশংসতার পরও চলছে ইসরায়েলি সেনাদের হাসির মহোৎসব। নেতানিয়াহু বাহিনীর এমন হাজার হাজার যুদ্ধাপরাধের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করছে বেলজিয়াম ভিত্তিক মানবাধিকার সংগঠন হিন্দ রাজাব ফাউন্ডেশন HRF। বিভিন্ন দেশে গা ঢাকা দেয়া ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে তারা। এরই মধ্যে মামলা করেছে চিলি, আর্জেন্টিনা ও ব্রাজিলের আদালতে। HRF এর করা অভিযোগের ভিত্তিতেই এবার ইউভাল ভাগদানি নামের এক ইসরায়েলি সেনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ব্রাজিল ভ্রমণরত ওই সেনার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির আদালত। গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে ইউভালের বিরুদ্ধে, যার সপক্ষে ভিডিও ফুটেজ, স্থির ছবি, ভৌগোলিক অবস্থান সংক্রান্ত তথ্য প্রমাণ দাখিল করেছে হিন্দ রাজাব ফাউন্ডেশন। HRF বলছে ইউভালকে গোপনে ব্রাজিল থেকে সরিয়ে নেয়ার পদক্ষেপ নিয়েছে তেল আবিব। এমনকি তার বিরুদ্ধে তথ্য প্রমাণ ধ্বংসের চেষ্টার ইঙ্গিতও মিলেছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ ও ন্যায় বিচার নিশ্চিতে লুলা ডি সিলভা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে HRF। গাজায় তেল আবিবের আগ্রাসনের শুরু থেকে যখন আরব বিশ্ব প্রায় নীরব ছিল, তখনও ইসরায়েলের বিরুদ্ধে সরব ছিল লাতিন আমেরিকা। তেল আবিব থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় ব্রাজিল, চিলি ও কলম্বিয়া। এমনকি হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয় বলেও মন্তব্য করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারের আশঙ্কায় গাজায় অভিযানে অংশ নেয়া ইসরায়েলি সেনা ও কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল তেল আবিব। সাইপ্রাস, স্লোভেনিয়া ও নেদারল্যান্ডস সহ 8টি দেশে যাওয়ার পরপরই IDF সদস্যদের দেশে ফিরিয়ে আনার ঘটনাও হয়েছে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করলে পাল্টা জবাব দেবে হিজবুল্লাহ। নির্দিষ্ট সময়ে সীমা নয়, বরং তেল আবিবের আচরণের উপর নির্ভর করবে সশস্ত্র গোষ্ঠীটির প্রতিক্রিয়া। এক ভিডিও বার্তায় এই হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। জানিয়েছেন, চুক্তিতে ইসরায়েলের সাথে 60 দিনের যুদ্ধবিরতির কথা উল্লেখ থাকলেও সেটি অক্ষরে অক্ষরে মানতে বাধ্য নয় হিজবুল্লাহ। দীর্ঘ 13 মাসের সংঘাতের পর গেল বছরের নভেম্বরে যুদ্ধবিরতিতে সম্মত হয় হিজবুল্লাহ ইসরায়েল। চুক্তি অনুযায়ী 60 দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের কথা নেতানিয়াহু প্রশাসনের। হামলা বন্ধ করবে উভয় পক্ষ, মধ্যস্থতায় ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি 2 মাসে করালেও চুক্তির বাস্তবায়ন এখনও অন্ধকারী। নির্ধারিত সময়ের মধ্যে পূরণ হচ্ছে না শর্তসমূহ। হিজবুল্লাহর তরফ থেকেও এলো কঠোর হুঁশিয়ারি। গোষ্ঠীটি বলছে, যুদ্ধবিরতি কার্যকরে তারা চুপচাপ থাকলেও উল্লেখিত সময়সীমা মানতে বাধ্য নয় তারা। চুক্তিতে থাকুক আর না থাকুক এমন কোনো সময়রেখা নেই যা প্রতিরোধ বাহিনীর কার্যক্রমে প্রভাব ফেলবে। আমরা আগেও বলেছি, হিজবুল্লাহ ইসরায়েলকে চুক্তি কার্যকরের সুযোগ দিচ্ছে, নিজেদের ধৈর্যের পরিচয় দিচ্ছি। হিজবুল্লাহ মানলেও চুক্তি লঙ্ঘন করে লেবাননে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইসরায়েল, কিন্তু সেই ধৈর্যেরও যে সীমা আছে তা স্মরণ করিয়ে দিলেন হিজবুল্লাহ প্রধান। ইসরায়েলি আগ্রাসন আর নীতি লঙ্ঘনের উপর নির্ভর করবে হিজবুল্লাহর ধৈর্য ধারণ। 2 মাস আমরা চুক্তির সময়সীমা মানতেও পারি, সেটা দীর্ঘও হতে পারে। সেটি পুরোপুরি নির্ভর করবে নেতৃত্বের সিদ্ধান্তের উপর। হিজবুল্লাহ প্রধান হুঁশিয়ারি দেন, তাদের শক্ত প্রতিরোধের সামনে লেবাননে দখলদারিত্ব প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই ইসরায়েলের। অনিক রহমান, যমুনা নিউজ।
ইসরায়েলের সম্ভাব্য হামলা মোকাবেলায় প্রস্তুত ইরান, তবে সংঘাত এড়াতে কূটনৈতিক সমাধানের পথেই হাঁটতে চায় দেশটি। চীনের সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। সম্ভাব্য হামলা ঠেকাতে পুরোপুরি প্রস্তুত আমরা, তবে আশা করছি ইসরায়েল এমন বেপরোয়া আচরণ থেকে বিরত থাকবে, কারণ এতে ব্যাপক আকারে সংঘাত ছড়িয়ে পড়বে। অবশ্যই আমরা কূটনৈতিক সমাধানের চেষ্টা অব্যাহত রাখব। প্রতিবেশী দেশগুলো এবং চীনের মতো বন্ধু রাষ্ট্রগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রাখব। ইসরায়েলে আবারও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। রোববার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বিভাগ IDF। তবে হামলা সফলভাবে প্রতিহতের দাবি করেছে তেল আবিব। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়েছে হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দাবি IDF এর। জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছিল মিসাইলটি, তবে ইহুদি ভূখণ্ডে পৌঁছানোর আগেই তা ভূপাতিত করে নেতানিয়াহু বাহিনী। গাজায় আগ্রাসনের জেরে 1 বছরেরও বেশি সময় ধরে লোহিত সাগরে ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজগুলোর হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা। সম্প্রতি বেশ কয়েকবার ইসরায়েলি ভূখণ্ডকেও টার্গেট করেছে গোষ্ঠীটি। তীব্র ঠান্ডা আর ঘন কুয়াশায় ভোগান্তিতে ভারতের উত্তরাঞ্চল। ব্যাপকভাবে শিডিউল বিপর্যয় হয়েছে বিমানসহ সব ধরনের দূরপাল্লার যান চলাচলে। রোববার ভোরে কুয়াশার কারণে বিমান চলাচলে বিশেষ সতর্কতা জারি করে দেশটির আবহাওয়া বিভাগ। রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে 1.5 শতাধিক ফ্লাইট সময় মতো ছেড়ে যেতে পারেনি। বাতিল হয়েছে 8টি ফ্লাইট। টানা তৃতীয় দিনের মতো ঘন কুয়াশায় ব্যাহত ট্রেন চলাচল। শিডিউল বিপর্যয় হয়েছে 50টিরও বেশি ট্রেনের। ভোর 7:30টার দিকে জিরো ভিজিবিলিটি রেকর্ড করা হয়েছে। শনিবারও দিল্লিতে 81 ট্রেন চালুতে বিলম্ব হয়। রুট পরিবর্তন করা হয় 15টি ফ্লাইটের। অঞ্চলটিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে দূষণের মাত্রা ভয়াবহ। শনিবার নয়াদিল্লির বাতাসের গুণমান সূচক ছিল 377। ভারত নিয়ন্ত্রিত লাদাখে এবার নতুন 2 প্রশাসনিক অঞ্চল তৈরি করতে যাচ্ছে চীন। কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং স্টেট কাউন্সিলের ঘোষণার পর দেয়া হয়েছে এই সংক্রান্ত অনুমোদন। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। এদিকে বেইজিং এর বিতর্কিত সিদ্ধান্ত ঘিরে কড়া প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। দীর্ঘ 4 বছরের বিবাদ ভুলে গেল বছরের অক্টোবরে লাদাখের বিরোধপূর্ণ গালওয়ান সীমান্ত নিয়ে সমঝোতায় পৌঁছে প্রতিবেশী 2 দেশ চীন ও ভারত। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কিংবা লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনাটহল সংক্রান্ত নতুন চুক্তি স্বাক্ষরিত হয় বেইজিং নয়াদিল্লির মাঝে। ফলে ডেমচক, তেপসাং, অরুণাচল সহ বিরোধপূর্ণ এলাকা থেকে সেনা সরিয়ে নেয় 2 দেশই। তবে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়ে এই চুক্তির 3 মাস না পেরোতেই লাদাখ নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে 2 প্রতিবেশীর মাঝে। লাদাখ ভূখণ্ডে নতুন 2 প্রশাসনিক অঞ্চল তৈরির ঘোষণা দিয়েছে চীন। হিয়ান ও হেকাং কাউন্টি নামের নবঘোষিত অঞ্চল দুটি পরিচালিত হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় হোতান জেলার অধীনে, যার অনুমোদন দিয়েছে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং স্টেট কাউন্সিল। চীনের এমন ঘোষণার পর ব্যাপক তোলপাড় শুরু হয়েছে ভারতে। নয়াদিল্লির দাবি, অঞ্চল দুটির বেশ কিছু অংশ পড়েছে ভারত নিয়ন্ত্রিত লাদাখে। Parts of jurisdiction of these so-called এই তথাকথিত কাউন্টির কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে পড়ে। ভারতীয় ভূখণ্ডের এই এলাকায় চীনের অবৈধ দখলদারিত্ব আমরা কখনোই মেনে নেইনি। নতুন কাউন্টি তৈরির সিদ্ধান্ত ভারতের সার্বভৌমত্ব নিয়ে আমাদের দীর্ঘদিনের ধারাবাহিক অবস্থানের ওপর কোনো প্রভাব ফেলবে না। বেইজিংয়ের অবৈধ ও জোরপূর্বক দখলকে বৈধতা দেবে না নয়াদিল্লি। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আমরা এই প্রতিবাদ জানিয়েছি। illegal and forcible occupation of the same. 2020 সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় নজিরবিহীন সংঘর্ষে জড়ায় ভারত চীনের সেনারা। প্রাণ যায় 20 ভারতীয় সীমান্তরক্ষীর। রক্তক্ষয়ী ওই সংঘর্ষ ঘিরে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় উপত্যকায়। অনিক রহমান, যমুনা নিউজ। আবারও রাশিয়ায় দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে ইউক্রেন। কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বাইডেন প্রশাসনের দেয়া ATACMS মিসাইল ছুড়ে সীমান্তবর্তী বেলগোরদে হামলা চালিয়েছে কিয়েভ। শক্তিশালী এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের 8টি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে মস্কো। একই দিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্কে সফল অভিযানের দাবি করেছে রাশিয়া। কিয়েভের ছোড়া 72টি ড্রোন ভূপাতিতের কথা জানিয়েছে তারা। চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছেন ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ। জানিয়েছেন শতাধিক ফ্রন্টে হয়েছে পাল্টাপাল্টি হামলা। ইউক্রেনীয় সেনাদের তুমুল প্রতিরোধের মুখে খার্কিভ, পোক্রোভস্ক ও কুরাখোভ থেকে পুতিন বাহিনী পিছু হটেছে বলেও দাবি করেছে কিয়েভ।
স্বাধীনতা দিবস উপলক্ষে ৫,৮৪৬ কারাবন্দীকে মুক্তি দিল মিয়ানমারের জান্তা সরকার। মুক্তি পেয়েছেন ১৮০ জন বিদেশীয়, তালিকায় রয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষও। শনিবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সেনা নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম MRTV। জাতীয় দিবস উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় তাদের মুক্তি দেওয়া হয়েছে। শুধু ইনসেইন কারাগার থেকেই মুক্তি পেয়েছেন ১,০০৯ জন। ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর ব্যাপক আন্দোলনের মুখে পড়ে দেশটির সামরিক সরকার। ভারতের ছত্তিশগড়ের নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে প্রাণ হারিয়েছেন ৪ মাওবাদী ও ১ পুলিশ কর্মকর্তা। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজ্যের অবুঝমার জঙ্গলে এই গোলাগুলির ঘটনা ঘটে। অঞ্চলটিতে নিয়মিত টহল দিচ্ছিল পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ বাহিনী। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাওবাদীরা। জবাবে পাল্টা গুলি ছোড়ে নিরাপত্তা কর্মীরা। কয়েক ঘন্টা ধরে চলে বন্দুকযুদ্ধ। উদ্ধার করা হয় AK-47, SLR সহ ভারী অস্ত্র। ছত্তিশগড়ের ওই অঞ্চলটি মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। গেল বছর ভারতে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে প্রাণ হারিয়েছে ২৫০-র বেশি মাওবাদী। অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের পক্ষে বিপক্ষে বিক্ষোভে উত্তাল দক্ষিণ কোরিয়া। রোববার তীব্র ঠান্ডা ও তুষারপাতের মধ্যেই রাস্তায় নামেন প্রতিবাদকারীরা। রাজধানীর সিউলে প্রেসিডেন্টের বাসভবনের কাছাকাছি এলাকায় জড়ো হয় সবাই। পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় ইয়োলের সমর্থক ও প্রতিপক্ষরা। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড, ব্যানার ও পোস্টার। সম্প্রতি মার্শাল ল জারি করায় ইয়োলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। শুক্রবার তাকে আটক করতে যায় পুলিশ। তদন্ত কর্মকর্তা ও কৌশলীদের ১৫০ জনের বিশেষ টিম। তবে সমর্থকদের বাধার মুখে পিছু হটতে বাধ্য হয় তারা। গত ১ মাস ধরে চরম অস্থিরতা বিরাজ করছে দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে। মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তোমিকো ইতোকা। জাপানের এই নারীর বয়স হয়েছিল ১১৬ বছর। শনিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম NHK। আশিয়া শহরের একটি নার্সিংহোমে বার্ধক্যজনিত কারণে গত ২৯ ডিসেম্বর তার মৃত্যু হয়। ও ২০১৯ সাল থেকে তিনি সেখানে বসবাস করছিলেন। তোমিকোর ৪ সন্তান এবং ৫ জন নাতি নাতনি রয়েছে। ২০২৪ সালের আগস্টে ১১৭ বছর বয়সে মারিয়া ব্র্যানাস মোরেরার মৃত্যুর পর থেকেই তিনি গিনিস বুক অব ওয়ার্ল্ডে রেকর্ডের স্বীকৃতিপ্রাপ্ত সবচেয়ে প্রবীণ নারী তিনি। বর্তমানে ব্রাজিলের ইনাহ ক্যানাবারা লুকাস বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি। তার বয়সও ১১৬। $১৩,১৬,৮৩৫ বিক্রি হলো একটি সুবিশাল টুনা মাছ। জাপানের বিখ্যাত বার্ষিক টুনা নিলামে উঠেছিল ২৭৬ কেজি ওজনের ব্লুফিন প্রজাতির মাছটি। শনিবার স্থানীয় সময় ভোরে রাজধানী টোকিওর জনপ্রিয় তোয়োসো মাছ বাজারে অনুষ্ঠিত হয় এই নিলাম। শুরু থেকেই ক্রেতাদের নজর ছিল ওমা শহরের ব্লুফিন টুনা মাছটির উপর। সঠিক পরিমাণে চর্বি থাকায় সুউচ্চ গুণসম্পন্ন এই শহরের টুনা মাছগুলো পরিচিত ব্ল্যাক ডায়মন্ড হিসেবে। নিলামে মাছটির যৌথভাবে কিনে নেয় পাইকারি প্রতিষ্ঠান ইয়ামাইয়ুকি এবং বিখ্যাত সুশি জিনজা ওনাদেরও রেস্টুরেন্ট। আয়োজকরা বলেন, তোয়োসো মাছ বাজারের যাত্রা শুরুর পর দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া মাছ এবারের টুনা মাছটি। চীনে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বরফ উৎসব। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় হারবিন শহরের শুরু হয়েছে ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল। শ্বেত শুভ্র বরফের তৈরি বিভিন্ন ভাস্কর্যে ফুটিয়ে তোলা হয়েছে দেশের ঐতিহ্য ও কৃষ্টি। রোববার থেকে শুরু হয়েছে এই প্রদর্শনী। জমকালো আয়োজনে উপভোগে হারবিনে জড়ো হয়েছে দেশ বিদেশের লাখো পর্যটক। শীতকাল যেন শুভ্র বরফ ও হিম আবহাওয়ার আগমনী বার্তা নিয়ে আসে চীনের উত্তর পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের রাজধানী হারবিনে। আবহাওয়ার এই শুদ্ধতা উদযাপন করতে প্রতি বছরের মতো এবারও আয়োজিত হলো হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যালটি অবিশ্বাস্য সুন্দর। পরিবার নিয়ে এখানে ছুটি কাটাতে এসেছি। হারবিনের মানুষগুলো বেশ আন্তরিক, চমৎকার লাগছে আমাদের। বরফের তৈরি সুবিশাল রাজপ্রাসাদ, বিভিন্ন ধাঁচের ভবন ও প্রতিকৃতি, তুষার স্লাইড, এমনকি বিশালাকৃতির ফেরিস হুইল। দেখতে বাস্তব লাগলেও সবই তৈরি বরফ দিয়ে। এবার পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বরফের প্রদর্শনী আয়োজন করা হয়েছে এই ফেস্টিভ্যালে। এবছর ১ মিলিয়ন বর্গমিটার এলাকা জুড়ে রেকর্ড ৩ লাখ কিউবেক বরফ ও তুষার দিয়ে সাজানো হয়েছে এই উৎসবটিকে। এবছর আমরা ইতিহাসের সবচেয়ে বড় হারবিন আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল আয়োজন করেছি। ৩ লাখ কিউবেক বরফ ব্যবহৃত হয়েছে পুরো আয়োজনে। এবার বরফের ২৪টি স্লাইড বসানো হয়েছে এই ফেস্টিভ্যালে, যা ছোট বড় সব বয়সের দর্শকদেরই খুব প্রিয়।
চীন, রাশিয়া, জাপান, ইতালি, ফ্রান্স সহ বহু দেশের বিভিন্ন খ্যাতিমান ভাস্করের বরফ ভাস্কর্য প্রদর্শিত হচ্ছে এ আয়োজনে। ধারণা করা হচ্ছে চমকপ্রদ এই প্রদর্শনী উপভোগ করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হারবিনে পৌঁছাবে লাখো পর্যটক। আইস সিটি নামে পরিচিত চীনের সবচেয়ে শীতল শহর হারবিনে এই উৎসব চলবে প্রায় 2 মাস। নতুন বছর, চীনা নববর্ষ ও ফানুস উৎসবকে উদযাপন করতেই এই আয়োজন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইডিয়াসকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।